আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আমি জানি আমি অনেক লেট করছি, তার জন্য সরি। ওকে, শুরু করছি শুকনো পাতার নূপুর পাই, পর্ব সংখ্যা 19। পরীক্ষা শুরু হওয়ার পর ঝিলমিলের পড়ার চাপ আরও বেড়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে এসে রান্না করে খাবার খেয়ে পড়তে বসা, আবার সকালে পরীক্ষা দিতে যাওয়া, পুরো সপ্তাহ এইভাবে কেটে গেল। আরও কয়েকটা পরীক্ষা আছে, তাহলেই শেষ। ঝিলমিল এখন রাতের খাবার বানাচ্ছে, ঘুম পাচ্ছে তার খুব, তবুও কিছু করার নেই। তার কাজের মাঝেই শিউলি বেগম এসে নিজের ফোনটা ঝিলমিলের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার ফুপি কথা বলবে, নাও। একটু আগেই শিউলি বেগমের ফোন দিয়েছে মা, আর ছোট ভাইয়ের সাথে কথা বলেছে সে। এখন আবার ফুপি। ঝিলমিল এক হাতে তরকারি নাড়তে নাড়তে অন্য হাতে ফোন কানে ধরলো। হ্যালো ফুপি, কেমন আছো? তোর ফোন কিভাবে নষ্ট হলো? ভালো মন্দের কোনো জবাব না দিয়ে সরাসরি গম্ভীর গলায় প্রশ্ন করলো দেখি। ঝিলমিল কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বানিয়ে বানিয়ে বলল, ফোন হাত থেকে পড়ে গিয়েছিল। কেন? বারিশ তোকে নতুন ফোন কিনে দেয়নি? সে দিলেই কি আমি নেব নাকি? কথার মাঝেই রান্নার শব্দ ছড়াতে দেখি খপাট করে বলল, কোথায় তুই এখন? কিসের শব্দ আসছে? কি করছিস? আমি ঝিলমিল কথা সামলে নিয়ে বলল, রান্নাঘরে দাঁড়িয়ে রাঁধছে জানলে ফুপি এইখানে এসে তোলপাড় শুরু করে দেবে। কি হলো? কোথায় আবার? রুমেই তো আছি। মনে তো হচ্ছে কিচেনে আছিস। তুই কিচেনে গিয়েছিস নাকি? না। ঝিলমিল একবার শিউলি বেগমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিচেনেই দাঁড়িয়ে আছি, ভাবি রান্না করছে, ওইটার শব্দ পাচ্ছ। শিউলি বেগম চোখ পাকালেন। টুম্পা তো অনেক আগেই বাড়ির সবার রান্না শেষ করে রেখে গিয়েছি। ঝিলমিল শিউলি বেগমকে ভাবি বানিয়ে দেওয়ায় দিঘি প্রথমে বুঝতে পারল না, তারপর বারিশদের ঘরের হিসাব মিলিয়ে বুঝতে পারল। আচ্ছা শোন, দিঘি বলল, তোকে দিয়ে ঝর্ণা আন্টি কোনো কাজ টাজ করালে সোজা আমাকে বলে দিবি, ওই মহিলা কিন্তু সুবিধার না। তুমি একদম ভেবো না ফুপি, আমাকে দিয়ে কেউ কোনো কাজ করায় না, সবাই অনেক ভালো। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল ঝিলমিল। ফোন রাখার পর মনে হলো, তাহসিন আঙ্কেলের কথা জিজ্ঞেস করাই তো হলো না। মিথ্যে বললে কেন? তুমি তো সব কাজই করো। শিউলি বেগম বললেন, এগুলো কি আর বলা যায়? বললে তো সব এলোমেলো হয়ে যাবে। ফুপি এইখানে এসে আমাকে নিয়ে যাবে, আর আব্বু নতুন ঝামেলা শুরু করবেন। সময় হলে ঝিলমিল নিজেই সব বলবে, এখন না। শিউলি বেগম আর কিছু বললেন না। টুম্পাকে সাথে নিয়ে রাতের খাবার ডাইনিং টেবিলে নিয়ে রাখতে লাগলেন। বাড়ির সবাই একে একে টেবিলে বসেছে। জারিন, জারিফ, চঞ্চল শেহরিয়ার আর ঝর্ণা বেগম। ফরহাদ সাহেবও এসেছেন। টুম্পা আর শিউলি বেগম খাবার বেড়ে দিচ্ছে। ঝিলমিলের রান্নাও শেষ। লোকটা বাইরে গিয়েছে, এলেই খাবার দিয়ে সোজা ঘুমোতে যাবে। ঝিলমিলকে রান্নাঘরে একা দাঁড়িয়ে থাকতে দেখে চঞ্চল শেহরিয়ার ডাক দিলেন, ঝিলমিল মামুনি, এদিকে এসো। তার ডাক শুনে ঝর্ণা বেগম মুখ বাঁকালেন। দাদুভাই থেকে এখন মামুনি। আগের সম্পর্ক বাদ দাও ঝর্ণা, ও এখন আমার ছোট ছেলের বউ। ঝর্ণা বেগম কিছু একটা বলতে যাওয়ার আগে ঝিলমিল এসে বলল, হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আগের সম্পর্ক নিয়ে পড়ে থাকলে হয়? অথচ দেখুন, এই বাড়িতে একজন বয়সে আমার ছোট হয়েও আমার নাম ধরে ডাকে। চঞ্চল সব অবাক হয়ে বললেন, কি বলো? কে সে? জারিন? না জারিন না, জারিফ। জারিফ ভাতের লোকমা মুখে তুলতে গিয়ে মাঝপথে থেমে গেল। ঝিলমিলের দিকে তাকিয়ে বলে উঠল, তোকে নাম ধরে ডাকবো না তো কি বলবো? কে তুই? ফরহাদ সাহেব সঙ্গে সঙ্গে ছেলেকে ধমকে উঠলেন, কে মানে কি? আর ওকে তুই নাম ধরে ডাকিস কোন সাহসে? তোর চাচার বউ সে, আজ থেকে চাচি বলবি। ঝিলমিল একটু মুখ ভার করে বলল, জারিন তো মামুনি বলে ডাকে, ওরও তো মামুনি ডাকা উচিত, তাই না ভাইজান? শিউলি বেগম আর চঞ্চল শেহরিয়ারও সায় দিলেন, হ্যাঁ, চাচিরা মায়ের মতন হয়। তুই আজ থেকে ঝিলমিলকে মামুনি বলে ডাকবি, নাম ধরে ডাকতে যেন না শুনি। আর খবরদার তুই তো কারি করবি না। শিউলি বেগম বললেন, ঝিলমিল, ও আর একবারও নাম ধরে ডাকলে আমাকে বলে দেবে। ফরহাদ সাহেব যোগ করলেন, আচ্ছা ভাইজান, তবে এখন একবার ডাকতে বলুন, নইলে পরে আবার ভুলে যাবে। হ্যাঁ ডাক, মামুনি বলে ডাক। জারিফ বিরক্ত হলো, কি শুরু করলে তোমরা? আমি এখন ওকে মামুনি বলে ডাকবো? পারবো না, আমি নাম ধরেই ডাকবো।
কারণ আমি তোমার চাচুর আপন বউ। চাচিকে কি কেউ নাম ধরে ডাকে? ঝিলমিল শান্ত গলায় বলল। ফরহাদ সাহেব আর সহ্য করলেন না, ছেলের কান চেপে ধরলেন। বেয়াদব ছেলে, চাচির নাম ধরে ডাকবি কোন সাহসে? ডাক বলছি, মামুনি ডাক। জারিফ কানের ব্যথায় কুকড়ে ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিলের মুখে তখন মিটিমিটি হাসি। কি হলো, ডাক। জারিফ ঝিলমিলের চোখের ওপর বিষাক্ত এক দৃষ্টি রেখেই রাগে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করলো, মামুনি। জারিন দৃশ্যটা দেখে খুশিতে হাততালি দিতে লাগলো। বসো, এখানে আমাদের সঙ্গে খাবে, চঞ্চল সাহেব ঝিলমিলকে বললেন। না, আমি এখন খাবো না, তাছাড়া আমাদের জন্য আলাদা রান্না করেছি, ওইগুলো খেতে হবে, ঝিলমিল মৃদুস্বরে বলল। কথাটা শুনে চঞ্চল সাহেবের মুখটা বিরক্তি ফুটে উঠল। অনর্থক মেয়েটাকে দিয়ে তার ছেলে এইভাবে খাটিয়ে মারছে। না জানি এই খবর চৌধুরী বাড়িতে গেলে কি তুলকালাম কাণ্ড হবে। বসো তো এখন, আজ আমাদের সাথেই খাবে। এবার ফরহাদ সাহেবও তাগাদা দিলেন। ঝিলমিল কি করবে বুঝতে না পেরে দ্বিধায় বসে পড়ল। সে একবার সদর দরজার দিকে তাকালো। ঘড়িতে রাত 10টার বেশি বেজে গিয়েছে। প্রতিদিন তো রাত 9টার মধ্যেই লোকটা বাড়ি ফেরে। আজ এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। অবশ্য সে না এলেও ঝিলমিলের তাতে কিছু যায় আসে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চঞ্চল শেহরিয়ার আবারও ডাকলেন। উনি আসুন, তারপর না হয়। ঝিলমিল আমতা আমতা করলো। আজ ওর বাড়ি ফিরতে দেরি হচ্ছে, হয়তো বাইরে থেকে খেয়ে আসবে, চঞ্চল সাহেব বললেন। আরে বাদ দাও তো দাদা ভাই, ও হলো চাচ্চুর চাকরানি, চাচ্চুকে ছাড়া খাবে নাকি? জারিফের মুখ থেকে কথাটা বের হতে না হতেই ফরহাদ সাহেব আবারও তাকে চোখ গরম করে ধমকে উঠলেন। ঝিলমিল এতবার না করার পরেও সবাই মিলে তাকে এক প্রকার জোরাজুরি করে নিজেদের সাথে খেতে বসিয়ে ছাড়ল। চঞ্চল সাহেব ভালোবেসে নিজের পাশে ছোট্ট ছেলের বউকে বসালেন। এই বাড়িতে আসার পর আজই প্রথম মেয়েটাকে নিয়ে তিনি একসাথে খেতে বসেছেন। ঝিলমিলের ডান পাশে চঞ্চল শেহরিয়ার আর বাম পাশে জারিফ। ঝিলমিল বসতেই জারিফ আর চোখে তার দিকে একরাশ রাগ নিয়ে তাকালো। বাকিরা সবাই ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে। ঝিলমিল ভাতের লোকমা মাখাতে মাখাতে শরীরটা একদম হালকা জারিফের দিকে হেলিয়ে ফিসফিস করে বলল, খেলি চিনিমিনি মন নিয়ে মেজিক মামুনি। গানের লাইনটা শোনা মাত্রই জারিফ রাগে ফুলে চরম রাগে ঝিলমিলের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, আমিও দেখবো তুই কতদিন এই বাড়িতে থাকিস। কি করবি তুই? কত কি করি, শুধু দেখতে থাক। ঝিলমিল পাশের দিকে আরেকটু ঝুঁকে জারিফকে পাল্টা জবাব দিল। তাদের দুজনের এই নীরব চাপা যুদ্ধ ডাইনিং টেবিলে আর কারোর নজরে না পড়লেও সদর দরজায় এসে দাঁড়ানো স্বয়ং বারিশের চোখ এড়াতে পারল না। তার কঠিন নজর আটকে আছে জারিফের খুব কাছাকাছি ঝুঁকে কথা বলতে থাকা ঝিলমিলের উপর। ওদিকে আচমকা বারিশকে দেখে ঝিলমিলের মুখের সব কথা মাঝপথেই থেমে গিয়েছে। প্লেটের খাবারের একটা লোকমা পর্যন্ত তখনও মুখে তুলতে পারেনি সে। বারিশ দেখলো মেয়েটা ভয়ার্ত চোখে তার দিকে চেয়ে আছে। ভারী পায়ে সে ডাইনিং স্পেসের দিকে এগোতে লাগলো। ঝিলমিল এক প্রকার আতঙ্কে চেয়ার ছেড়ে হুট করে দাঁড়িয়ে পড়ল। তাকে এইভাবে আচমকা দাঁড়াতে দেখে চঞ্চল সাহেব আর ঝর্ণা বেগম অবাক হয়ে তার দিকে তাকালেন। কি হলো? ঝিলমিলের মুখের ফ্যাকাশে রং দেখে সবাই তার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। ততক্ষণে বারিশের হাতজোড়া কাচের বিশাল ডাইনিং টেবিল স্পর্শ করে ফেলেছে। ডাইনিং টেবিলের উপর 2 হাত দিয়ে ঝুঁকে দাঁড়ানো বারিশের হাবভাব দেখে উপস্থিত প্রত্যেকেই বিপদের গন্ধ পেল যেন। নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সকলে। সবাই যেন অজান্তে কয়েক পা পিছিয়ে গেল। ব্যাস, বিকট শব্দে পুরো শেহরিয়ার বাড়ি কেঁপে উঠল। ভারী কাচের বিশাল টেবিলটা এক ধাক্কায় উল্টে ফ্লোরে পড়ে শত শত টুকরো হয়ে গেল। সাথে টেবিলে সাজানো সব কাচের প্লেট বাটি আর রাতের খাবার ভেঙেচুরে তছনছ হয়ে ছড়িয়ে পড়ল চারিপাশে। এমন তাণ্ডবে 2 হাতে কান চেপে ধরে শক্ত করে চোখ বন্ধ করে ফেলল ঝিলমিল। ভয়ে জারিন গিয়ে শিউলি বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। জারিফ বিস্ময় হা হয়ে নিজের চাচ্চুর দিকে তাকিয়ে আছে। ফরহাদ সাহেব আর চঞ্চল শেহরিয়ার একদম বাকরুদ্ধ। তবে তারা খুব একটা অবাক হননি, যেন এই বাড়িতে এটা নতুন কোনো দৃশ্য নয়। তবে আজ হঠাৎ কী কারণে ছেলের এমন রূপ তা কারোর মাথায় আসছে না। ঝর্ণা বেগম তীব্র বিরক্তি নিয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই নিয়ে 3য় বার সে ডাইনিং টেবিল ভাঙল, তবে দেশে ফেরার পর এটাই প্রথম।
কারোর মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগে বারিশ রক্তচক্ষু নিয়ে কটকট পায়ে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। বিষাক্ত চেহারা লোকটাকে নিজের দিকে তেড়ে আসতে দেখে ঝিলমিল চঞ্চল সাহেবের পেছনে গিয়ে দাঁড়ালো। ছেলেকে মাঝপথে আটকে দিয়ে চঞ্চল সাহেব ঝিলমিলের সামনে দেওয়াল হয়ে দাঁড়ালেন। কি হচ্ছে এসব? কি হয়েছে তরঙ্গ তোর? সামনে থেকে সরে যাও বাবা। বারিশের গলার স্বর যেন হিংস্র গর্জন বের হচ্ছে ঠিকরে ঠিকরে। চঞ্চল সাহেবের পেছন থেকে ঝিলমিল কাঁপা কণ্ঠে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল। আমাকে ওনারা সবাই জোর করে এনে বসিয়েছিল, আমি নিজে থেকে বসতে চাইনি। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে তরঙ্গ। চঞ্চল সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন। আমি ওকে জোর করে আমাদের সাথে বসিয়েছি, আর পরিবারের সাথে বসে দুটো খেলে তাতে এত কি সমস্যা তোর? বাবা তুমি সরে যাও। আমি আগেই মানা করেছি ওর গায়ে আর কখনো হাত না তুলতে। তুই রুমে যা তরঙ্গ, ও একটু পরেই যাচ্ছে। কিন্তু বারিশ কোনো যুক্তির ধার ধারল না। নিজের জন্মদাতাকে এক প্রকার একপাশে ধাক্কা মেরে সরিয়ে দিল। তারপর ঝিলমিলের নরম বাহুটা লোহার মতো শক্ত মুঠোতে চেপে ধরে টেনে হিস্ট্রে নিয়ে যেতে লাগলো নিজের রুমের দিকে। ঝিলমিল পেছনে তাকিয়ে তাকিয়ে আর্তনাদ করতে লাগলো, কিন্তু ডাইনিং স্পেস থেকে আর কারোর কোনো ডাক পৌঁছালো না বারিশের কান পর্যন্ত। রুমে ঢোকে দরজাটা বন্ধ করে লক করে দিল সে। কার অনুমতি নিয়ে তুই এখানে খেতে গিয়েছিলিস? বারিশ চিবিয়ে চিবিয়ে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করলো। বললাম তো আমি বসতে চাইনি। ঝিলমিল ভয়ে পেছাতে পেছাতে বলল, আপনার বাবা কেন আমাকে জোর করে বসালেন? বারিশ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু ঝিলমিলের কোনো কথাই যেন তার কানে ঢুকছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে ডাইনিং টেবিলে জারিফের দিকে ঝুঁকে ফিসফিস করে কথা বলার দৃশ্যটা। নিজের কোমর থেকে চামড়ার চওড়া বেল্টটা খুলে সে ধীরে সুস্থে সেটা ডান হাতে পেঁচাতে লাগলো। সেই দৃশ্যে অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার মতো জোগাড় ঝিলমিলের। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। পেছাতে পেছাতে এক পর্যায়ে তার পিঠ গিয়ে ঠেকল রুমের বড় কাচের জানালার সাথে। ততক্ষণে বারিশও একদম কাজ ঘেঁষে দাঁড়িয়েছে। ঝিলমিল কোনো মতে নিজের ভয়টা চেপে আঙুল উঁচিয়ে শক্ত গলায় বলল, সেদিন আমায় মেরেছেন, আমি কিচ্ছু বলিনি। আজ যদি আবার এমন কিছু করেন তবে আমি সোজা বাসায় কি সবাইকে জানিয়ে দেব। কোনো অন্যায় ছাড়া আপনি আমাকে যখন তখন গায়ে হাত তুলতে পারেন না। বারিশ এক চুলও সরল না। চট করে নিজের বাম হাত দিয়ে ঝিলমিলের চোয়ালটা শক্ত করে চেপে ধরল। মনে হলো এক চাপেই হাড়গোড় সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এমনভাবে তাকিয়ে আছে যেন আস্ত একটা হিংস্র হায়না শিকারকে গিলে খাবে। আক্রোশে এক্ষুনি ফেটে যাবে যেন বারিশের দুই চোখ। ব্যথা পাচ্ছি আমি। ঝিলমিল ব্যথায় কুঁকিয়ে উঠল। মেয়েটার যন্ত্রণায় বুঝে আসা মুখটার দিকে হিমশীতল দৃষ্টি রেখে বেল্ট পেঁচানো নিজের ডান হাতটা সজোরে চালিয়ে দিল ঝিলমিলের মাথার ঠিক পেছনে থাকা জানালার কাচের উপর। মর্মর শব্দে জানালার পুরো কাচটা ফাটল ধরে জায়গায় জায়গায় মাকড়সা জালের মতো ছড়িয়ে পড়ল, তবে পুরোপুরি ভাঙল না। আচমকা আঘাতে ঝিলমিল ভয়ে শিউরে ওঠে। ঝট করে চোখ মেলে তাকালো সেদিকে। হ্যাজেল রঙের বড় বড় চোখ দুটো আতঙ্কে আরো বড় হয়ে গেল। হাতের শক্ত করে চামড়ার বেল্ট পেঁচানো থাকায় লোকটার হাত কেটে রক্ত বের হয়নি, কিন্তু সেই আঘাতের তীব্রতা আর এই জানালার অবস্থা দেখে ঝিলমিলের বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। হৃদস্পন্দন কেমন যেন থমকে আসলো ঝিলমিলের, অথচ কয়েক সেকেন্ড আগেও বুক ধড়ফড় করছিল। চরচর করে নেমে গেল শরীরের রক্তচাপ। চোখের আলো ধীরে ধীরে আবছা হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। পা দুটো আর নিজের শরীরটার ভার ধরে রাখতে পারল না। হাঁটুর জোর হারিয়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে এলো তার তনুদেহ। বারিশের মুখের দিকে এক পলক ঝাপসা দৃষ্টিতে তাকানোর চেষ্টা করতেই ঝিলমিলের চোখের পাতা দুটো ভারী হয়ে পুজে আসলো। মাথাটা একপাশে ঢলে সম্পূর্ণ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তে লাগলো বারিশের গায়ের উপর। ঝিলমিলের নিস্তেজ শরীরটা তার উপর ঢলে পড়তেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল বারিশ। চোয়ালের উপর রাখা তার বাম হাতের চাপ আলগা হয়ে এলো আপনাতেই। মেয়েটার মাথাটা বারিশের বুকের উপর এলিয়ে রয়েছে, হাত দুটো ঝুলছে একেবারে নিষ্প্রাণভাবে। গালে স্পর্শ করে কয়েকবার ডাকলো তাকে বারিশ, কোনো নড়াচড়া নেই। ঝিলমিলের মায়াবী মুখটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। বারিশ এক মুহূর্ত দেরি না করে দুই বাহুতে ঝিলমিলকে পাজা কোলে করে তুলে বিছানায় শুয়ে দিল। পরক্ষণে ঝুঁকে পড়ল ঝিলমিলের উপর।
কপালের উপর হাত দিয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে শরীরটা দেখলো। কপালে জমে উঠেছে সূক্ষ্ম সূক্ষ্ম ঘামের বিন্দু। ঝিলমিলের বুকের স্পন্দন মাপ করার জন্য সে তার কবজিটা শক্ত করে চেপে ধরল। পালস চলছে, তবে বড্ড ধীরে। প্যানিক অ্যাটাক নাকি অতিরিক্ত ভয় সেন্সলেস হয়ে গিয়েছে বুঝে আসলো না বারিশের। সে তড়িঘড়ি করে সাইড টেবিল থেকে পানির জগটা তুলে হাতের তালুতে খানিকটা পানি নিয়ে ছিটিয়ে দিল ঝিলমিলের বন্ধ চোখের পাতায়। ঝিলমিল, ওপেন ইউর আইজ। বারিশের কণ্ঠে এবার আদেশের চেয়ে আতঙ্কের সুর বেশি। ঝিলমিলের কপালে জমে থাকা ভেজা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল সে। পানি ছেটানোর পরেও যখন ঝিলমিলের চোখ দুটো খুলল না, বারিশের চোয়াল আবার শক্ত হয়ে এলো। তবে এবার রাগে নয়, নিজের ওপর এক অজানা নিয়ন্ত্রণে। সে ওয়াশরুম থেকে একটা তোয়ালে ভিজিয়ে এনে ঝিলমিলের হাত মুখ মুছে দিতে লাগলো, আর অন্য হাত দিয়ে একটানা তার হাতের তালু ঘষতে লাগলো রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য। ঘরের দরজা ততক্ষণে চঞ্চল সাহেব আর শিউলি বেগমের ধাক্কা শুরু হলো। তরঙ্গ, তরঙ্গ, দরজা খোলো। মেয়েটার সাথে কি করেছো তুমি ভিতরে? বাড়ির সে দেখে কান দিল না। তার সমস্ত নজর এখন বিছানায় নিস্পন্দন হয়ে পড়ে থাকা 17 বছরের মেয়েটার দিকে। বিরক্তি আর হালকা উদ্বেগ নিয়ে টেবিলে থাকা ফোনটা তুলে নিল। ডক্টরকে ডায়াল করতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করলো ঝিলমিল এক চোখ সামান্য ফাঁকা করে তাকে দেখার চেষ্টা করে তড়িঘড়ি করে আবার বন্ধ করে ফেলল। বারিশের বোঝার আর বাকি রইল না মেয়েটা জ্ঞান হারানোর নাটক করছে। এতটা দুঃসাহস, মুখে কিছুই বলল না সে। থাকুক এইভাবে, পেটের ভেতরে সব ফোন দিল গিয়ে। সে ফোনটা যথাস্থানে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। বেশ খানিকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এসেই ঘরের লাইট অফ করে দিয়ে ঝিলমিলের এক পাশে শুয়ে পড়ল। মোটেও জ্ঞান হারানোর নাটক করেনি ঝিলমিল। ভয়ে সত্যি জ্ঞান হারিয়েছিল সে। মুখের ওপর ঠান্ডা পানির ছিটে পেতে চেতনা ফিরেছিল, কিন্তু লোকটার থমথমে কণ্ঠ শুনে আর নতুন করে ঝামেলার আশঙ্কায় ইচ্ছে করে চোখ মেলেনি। কিন্তু এখন সে পড়েছে মহাবিপদে। পেট চোচো করছে ক্ষুধায়। রাতের খাবার এক লোকমাও পেটে পড়েনি। রুমের লাইটটাও নিভিয়ে দিল। সে এখন কি করবে? ক্ষুধার জ্বালায় টিকতে না পেরে একটু নড়ে চড়ে ধীরে ধীরে চোখ দুটো মেলল। কিন্তু তার সাথে সাথে পাশ থেকে অন্ধকার ফুঁড়ে বের হয়ে আসলো বারিশের গমগমে কণ্ঠ। লোকটা শুয়ে এক বুড়ো উঁচিয়ে বলল, কি? চট করে আবার শক্ত করে চোখ দুটো বুজে ফেললো ঝিলমিল। তারপর এক ঝটকায় অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। বারিশ আর কথা বাড়ালো না। ঠোঁটের কোণে এক চিলতে অবজ্ঞা ফুটিয়ে চুপচাপ চোখ বন্ধ করে নিল। দাদিমা, এই মেয়ে আর কতদিন থাকবে এখানে? আমার কিন্তু ওকে একদম সহ্য হচ্ছে না। নিজের ঘরে বসে রাতে বই পড়ছিলেন ঝর্ণা শেহরিয়ার। তখনই গটগট করে ভেতরে ঢুকে পড়ল জারিফ। তার চেহারায় স্পষ্ট ক্ষোভ আর অধৈর্য। ঝর্ণা শেহরিয়ার চশমার উপর দিয়ে একবার তাকালেন জারিফের দিকে, তারপর ধীরে সুস্থে বইটা বন্ধ করে টেবিলে রেখে বেশ ঠান্ডা গলায় বললেন, চুপচাপ যা হচ্ছে দেখতে থাক। তোর চাচ্চুকে চিনিস না? ওর কোনো কিছুর প্রতি বেশি দিন আগ্রহ থাকে, এই মেয়ের প্রতিও থাকবে না। খামোখা অস্থির হচ্ছিস। জারিফ দাদিমার এই শান্ত ভাবটা মেনে নিতে পারল না। কিন্তু আমাদেরও তো কিছু করা দরকার দাদিমা। তুমি তো নিজে ওকে দেখতে পারো না, তবে তো চুপচাপ আছো কেন? তোর কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? দুটো মাত্র ছেলে আমার। বড় ছেলের বউ অর্থাৎ তোর মা আমার মন মতো হয়নি। ভেবেছিলাম অন্তত ছোট ছেলের বউটা আমার পছন্দের হবে। তা সেখানে এসে জুটল এক নাবালিকা। কথাটার অর্থ বুঝতে পেরে জারিফ এক পা এগিয়ে এলো। তাহলে কি করছো তুমি? শুনে কি করবি তুই? সময় হলে নিজেই জানতে পারবি। এখন গিয়ে ঘুমা। যাই হোক, আমার বাচ্চার সামনে আমি এবার পার্টিটা বাসায় অ্যারেঞ্জ করতে চাই। ঝর্ণা শেহরের সঙ্গে সঙ্গে কঠিন গলায় সহজ সোজাভাবে না করে দিলেন। না, বাসায় এসব আলতু ফালতু হট্টগোল একদম হবে না। দাদিমা প্লিজ। জারিফের গলায় এবার মরিয়া অনুনয়। বাসায় করাটা খুব প্রয়োজন, তুমি বোঝার চেষ্টা করো একটু। ঝর্ণা বেগম কিছুক্ষণ গম্ভীর মুখে নীরব রইলেন। কিছুক্ষণ ভেবে শেষে অনুমোদন দিয়ে দিলেন, ঠিক আছে কর, তবে কোনো ঝোট ঝামেলা যেন না হয়। একদম না দাদিমা, কিচ্ছু হবে না, জাস্ট স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। বলতে বলতে জারিফ রুম ছেড়ে চলে গেল।
মাঝরাতে মেঘের বিকট কর্কশ গর্জনে ঝিলমিলের কাঁচা ঘুমটা এক লহমায় ভেঙে গেল। আতঙ্কে ধক করে উঠল বুকটা। চোখ মেলতেই দেখলো পুরো ঘর জুড়ে বিজলির তীব্র নীলচে আলো চমকে উঠছে। জানালার একপাশ খোলা রয়েছে, সেখান দিয়ে ঝড়ের শো শো হাওয়া ভারী পর্দাগুলো ডানা মেলে পাখির মতো উড়ছে। পরিস্থিতি বুঝতে পেরে ঝিলমিল এক মুহূর্ত দেরি না করে গায়ে পাতলা কাঁথাটা একদম মাথা পর্যন্ত টেনে মুড়ি দিল। বাইরে তখনও প্রলয় নাচছে, এদিকে গোঙাতে থাকা ঝড়ো বাতাস, অন্যদিকে মেঘের বুক চেরা বিকট হুঙ্কার, আর তার সঙ্গে জানালার কাছে আছড়ে পড়া মশাল বৃষ্টির তীব্র শব্দ। ভীতিতে ঝিলমিলের পুরো শরীর বরফের মতো হিম হয়ে আসতে লাগলো। কাঁথার থেকে কেবল চোখের অংশটুকু বের করে সে থরথর করে কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। আজ জানালাটা বন্ধ করা হয়নি। বিদ্যুৎ চমকানোর আলোয় পুরো ঘরের থমথমে অন্ধকার একটু পরপর ঝলসে উঠছে। মেঘের পরে গর্জনটা আসতেই ঝিলমিল দুই হাত কানে চেপে ধরছে, শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলছে, যেন বাহিরের শব্দগুলো তার কান অব্দি না পৌঁছায়। এইভাবে গুটিসুটি মেরে কয়েক মুহূর্ত পড়ে রইল, কিন্তু ভয় কমছেই না, উল্টো মনে হচ্ছে যেন এক অদৃশ্য হাত তার বুকে চেপে ধরছে। বৃষ্টিও থামার লক্ষণ নেই, সময়ের সাথে সাথে দাপট আরো বেড়েছে। নিরুপায় হয়ে ঝিলমিল ধীরে ধীরে পাশ ফিরে তাকালো বারিশের দিকে। সে অন্যদিকে ঘুরে ঘুমাচ্ছে। নিজের বাসায় থাকলে এমন ঝড় বৃষ্টির রাতে সে ছুটে দাদিমাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতো। বৃষ্টি তার পছন্দ হলেও ঝড়ো হওয়ার সঙ্গে মেঘের আওয়াজ তার একদম সহ্য হয় না। কিন্তু এই ঘরে আজ তার নিরাপদ আশ্রয় বলতে কেবল একটি মানুষই, যে তাকে ভয়ও দেখায়, আবার যার উপস্থিতি তাকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। ঝিলমিল খুব সাবধানে নিঃশব্দে কিছুটা এগিয়ে গেল লোকটার দিকে। কাঁপতে থাকা হাত দুটো বাড়িয়ে বারিশের পিঠের কাছে থাকা টি শার্টের কাপড়টা পরম আকুলতায় আঁকড়ে ধরল। ভয়ে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছে। মুখের ভেতরে শুকনো জিভ দিয়ে জানা সব দোয়া-দরুদ বিড়বিড় করে চপছে সে। ঠিক তখনই বাইরে বিকট তীব্রতম শব্দে মেঘ ডেকে উঠল। ঘর যেন কেঁপে উঠল সে প্রকম্পনে। খুব কাছেই হয়তো বাসটা পড়েছে। ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে ঝিলমিল বারিশের টি শার্টের কাপড়টা দুই হাতে খামচে ধরে নিজের মুখটা গুজে দিল লোকটার চওড়া পিঠের উষ্ণতায়। মেয়েটার তপ্ত ও দ্রুত নিঃশ্বাস গিয়ে আছড়ে পড়তে লাগলো বারিশের পিঠে। বারিশ যেন এবার শ্বাস আটকে শক্ত হয়ে গেল, চোখটা মেলল। এতক্ষণ ধরে মেয়েটার ছটফটানি অনুভব করছিল সেই। ঝড়ের তাণ্ডবে তার নিজেরও ঘুম নেই। কয়েক মুহূর্ত গেলেও না লোকটার চোখের পলকে এক পা তুলে দিল ঝিলমিলের দেহের ওপাশে, আর দুই হাত বিছানার দুই পাশে ছড়িয়ে দিয়ে পুরো ঝিলমিলের গায়ের উপর ঝুঁকে এলো। মুহূর্তের মধ্যে ঝিলমিল আটকে গেল বারিশের এই সুগঠিত ও সুদীর্ঘ শরীর এবং বাহুর এক নিবিড় নিঃসৃত ঘেরা টোপে। উপর থেকে বারিশের প্রশস্ত ছায়া পুরোটা ঢেকে ফেলল ঝিলমিলকে। পুরো শরীর একদম শক্ত হয়ে বরফের মতো জমে গেল সপ্তাদশীর। আতঙ্কে, বিস্ময়ে আর অচেনা আবেশে একদম স্থির হয়ে গেল চোখ দুটো। পাপড়িগুলো অনিয়ন্ত্রিতভাবে ঘন ঘন কাঁপছে। বিজলির নীলচে আলোয় যখন বারিশের তীক্ষ্ণ চোয়াল আর কঠিন মুখের উপর এসে পড়ছে, ঝিলমিল অপলক চেয়ে কেবল তাই দেখছে। চোখ সরানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। বারিশের হঠাৎ এত কাছাকাছি চলে আসায় সপ্তাদশীর মনের ভেতরে থাকা মেঘের ভয় নিমিষে উড়ে গিয়ে সেখানে দানা বাঁধল অন্যরকম থকথকানি। গাল দুটো কান অবধি অজানা উত্তাপে লাল হয়ে উঠতে লাগলো। সে নড়ার চেষ্টা তো দূরে থাক, নিজের নিঃশ্বাসের শব্দটুকু চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। পাছে উপরের লোকটা তার বুকের ভেতর চলতে থাকা এই অস্বাভাবিক তোলপাড় বুঝে ফেলে। আমার কাছে কেন এসেছো? বারিশের নিচু ভারী কণ্ঠস্বর ঘরে থমথমে অন্ধকার আর কান ফাটা বৃষ্টির শব্দ ভেদ করে ঝিলমিলের কানে এসে পৌঁছালো। ঝিলমিল তার হ্যাজেল মনি দুটো বারিশের কুচকুচে কালো চোখের উপর স্থির রেখে থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে কোনো মতে বিড়বিড় করে বলল, ভয় পাচ্ছি। কাকে? কাকে আবার? মেঘ ডাকছে তাই। ঝিলমিলের কণ্ঠস্বর আতঙ্কে ছোট হয়ে এলো। বারিশের কঠিন চোখের দৃষ্টি আরো গাঢ় হলো। আমি তার চেয়েও ভয়ঙ্কর, সরো এখান থেকে। আকল কণ্ঠে মিনতি জানালো ঝিলমিল।
প্লিজ মেঘ ডাকা বন্ধ হোক না, খুব ভয় লাগে তো। কিন্তু তুমি কাছে আসলে আমার ভয় লাগে। বারিশের গলায় কেমন যেন এক থমথমে গভীর সুর। ঝিলমিল অবাক হয়ে নিষ্পাপ চোখে তাকালো। কেন? বারিশ নীরব রইল। দীর্ঘ কয়েক সেকেন্ড স্থির তাকিয়ে থাকলো মেয়েটার মুখের দিকে। তারপর খুব ধীরে থমথমে গলায় প্রশ্ন করলো, সেদিন আমি তোমার সাথে কিছু করেছিলাম? ঝিলমিল থতমত খেয়ে গেল। বুকের ভেতর ধাক্কা মেরে উঠল এক পুরনো আতঙ্ক। গলার স্বর আটকে বলল, কবে? মেরেছিলাম যেদিন। ঝিলমিল এক মুহূর্ত ইতস্তত করে মাথা নেড়ে বলল, না, কিছু করেননি। সরো এখান থেকে। বারিশের কণ্ঠে আদেশ, কিন্তু তার নিজেরই সরার কোনো লক্ষণ নেই। আপনিই তো এইভাবে ঝুঁকে আছেন। বারিশের চোখ দুটো আরো নিবিড় হয়ে এলো। ঝিলমিলের খুব কাছাকাছি মুখটা নামিয়ে এনে শীতল কণ্ঠে বলল, এত যে কাছে আসছো, আমি গেলে সইতে পারবে? কণ্ঠের সেই কঠিন হুমকি ঝিলমিলের কানে পৌঁছানোর ঠিক পর মুহূর্তেই একদম হুট করে পুরো আকাশ ছিঁড়ে যেন প্রলয়ঙ্কারী এক বিকট শব্দে মেঘ গর্জন করে উঠল। সাথে সাথে নীলচে বিজলির তীব্র আলোয় ঝলসে উঠল জানালার কাঁচ। সেই ভয়াল শব্দের বাজবিচারের সমস্ত ক্ষমতা এক সেকেন্ডে লোপ পেল ঝিলমিলের। আতঙ্কে বুক ফেটে যাওয়ার অবাধ্য শব্দ সে হুট করেই তার হাত দুটো বাড়িয়ে দিল উপরের দিকে। বারিশের গলা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে টেনে আনলো নিজের দিকে। পুরো শরীর দিয়ে আষ্টে পিষ্টে বারিশকে নিজের সাথে আঁকড়ে ধরল ঝিলমিল। বারিশ এমনিতেই তার উপর ঝুঁকেছিল। ঝিলমিলের এই আকুল টানে তার মাথা সোজা গিয়ে ঠেকলো মেয়েটার বুকে, যে বুকটা তখন ভয়ে আর দ্রুত নিঃশ্বাসের তোরে অনবরত থরথর করে কাঁপছে। যুবকের মনে হলো কোনো ছোট্ট পাখির হৃদস্পন্দন হয়তো এটা। বাইরের প্রলয়ঙ্করী ঝড় যেন হুট করে এসে জাঁকিয়ে বসলো বারিশের নিজের ভেতর। রক্তের গতিবেগ এক ধাক্কায় বেড়ে গেল কয়েক গুণ। যে যুবক এতদিন হিংস্রতায় চারপাশ চুরমার করছে, সে এখন নিজের বুকের গহীনে চেপে রাখা নিয়ন্ত্রণ হারানোর এক ভয়ঙ্কর তাণ্ডব অনুভব করছে। ঝিলমিলের কোমল বাহু এখন তার গলা পেঁচিয়ে ধরে আছে। নিজের ভেতরে এই অবাধ্য উথাল পাতাল সামলানো যে বাহিরের ঝড়ের চেয়েও শতগুণ কঠিন, তাই মেয়ে বুঝলে আর ধরতো এইভাবে। ঝিলমিল তখনও আতঙ্কের চোখ বন্ধ করে শক্ত হয়ে রয়েছে। সে বেশ কিছুক্ষণ ওইভাবে নিথর হয়ে ঝিলমিলের বুকের স্পন্দন শুনল। পরক্ষণে খেয়াল করলো ঝিলমিল তাকে সরিয়ে দিতে চাইছে। বারিশ তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল, যেন সে ঘুমিয়ে পড়েছে। বৃষ্টি থেমে গিয়েছে, সরুন এখন। সারা শব্দ নেই লোকটার। আরো কয়েকবার ডাকলো, কিন্তু বারিশ নড়ল না এক চুলও। সরল না বারিশ, ঘুমের ভান করে সেইভাবে পড়ে রইল। বেচারে ঝিলমিলও আর কি করবে, ঘুমিয়ে পড়ল। অফিসে দিঘের কাজ করার চেয়ে তাহসিনকে চালানোর প্রবণতাই বেশি। সুযোগ পেলেই সহকর্মীদের সাথে ইচ্ছে করে একটু উস্কানিমূলক বা গা ঘেঁষা ভঙ্গিতে কথা বলে, যাতে দূর থেকে তাহসিনের নজর সেদিকে যায়। সকালে অফিসে ঢুকে এই একই দৃশ্য চোখে পড়েছিল তাহসিনের। কাজের চাপ একটু কমতে সোজা গিয়ে ঢুকলো দিঘির কেবিনে। কোনো ভূমিকা না করে দিঘির কাজের টেবিলে এক জোরে চাপড় মারল তাহসিন। কি চান আপনি? নিজে তো কাজই করেন না, আমাকেও শান্তিতে কাজ করতে দিচ্ছেন না। এইসব বন্ধ করে ভালোভাবে কাজ করতে হলে করুন, নয়তো কাল থেকে অফিসে আসা বন্ধ করুন। দিঘি তখন সবে মাত্র ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে ছবি তুলছিল। আচমকা তাহসিনের এমন হুঙ্কারে ভেতরে ভেতরে চমকে উঠলেও মুখে বিন্দুমাত্র তা প্রকাশ হতে দিল না। ঝটপট ফোনটা টেবিলে রেখে সোজা হয়ে দাঁড়ালো সে। চোয়াল শক্ত করে উল্টো তেড়ে এলো। তুমি আমার সাথে এইভাবে কথা বলার সাহস কোথায় পাও? বলে যেও না, তুমি কেবল এই অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সেটা আমার খুব ভালোভাবেই মাথায় আছে বলেই শত চেষ্টা করি আপনার থেকে দূরে থাকতে, আপনাকে এড়িয়ে চলতে। কিন্তু আপনি এসব কেন করছেন? কেন সবার কাছে নিজেকে এইভাবে দিন দিন সস্তা করে তুলছেন? কথাটা শুনতেই দিঘি টেবিল ছেড়ে একদম সজোরে এক ধাক্কা মারল তাহসিনের বুকে। তাতে তোমার কি? আমি গোটা দুনিয়ার কাছে সস্তা হব, যা খুশি তাই করব, তাতে তোমার কি যায় আসে? তাহসিন এবার দিঘির দুইটা বাহু শক্ত করে চেপে ধরল। না, হবেন না। আপনি কারোর কাছে সস্তা হবেন না।
আর না তো এসব বাজে পোশাক পরে অফিসে আসবেন। দরকার নেই আপনার এইভাবে অফিসে আসার। দেখে স্থির চোখে তাকিয়ে রইল তাহসিনের দিকে। ছেলেটার চোখ দুটো রাগে রক্তিম হয়ে উঠেছে, চোয়াল দুটো শক্ত হয়ে আছে, থমথম করছে। ডান চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত জল গাল গড়িয়ে নেমে এলো অবাধ্য তরুণীর। অত্যন্ত অভিমানী গলায় দিঘি বলল, ভালো তো হতেই চেয়েছিলাম, তুমি তো হতে দিলে না। এমন কি ক্ষতি হতো বলো আমায় একটু ভালোবাসলে? সবার চোখের এই বাজে মেয়েটা না হয় তোমার জন্য একটু ভালো হতো। তাহসিন এক মুহূর্তের জন্য চোখ বুজল, তারপর নিচু গলায় বলল, আপনাকে ভালোবাসা সম্ভব হলেও আপনাকে নিজের করে নেওয়া সম্ভব না। কেন সম্ভব না? দিঘি চিৎকার করে উঠল, তুমি কি জানো আর নাকি আমি কোনো জন্তু? আমরা দুজনেই রক্ত মাংসের মানুষ, তাহলে সম্ভব হবে না কেন? কারণ শ্যাট আপ, থামিয়ে দিল দিঘি। শুনতে চাইল না, শুনতে চাই না আমি তোমার কোনো সামাজিক অজুহাত আর নীতিবাক্য। প্রয়োজন নেই তোমাকে আমার। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। চলে যাও এখান থেকে, জাস্ট গেট আউট। তাহসিন সরল না, দিঘির বাহু থেকে হাতের মুঠি একটু ঢিলে করল না। সে দিঘির একদম চোখের দিকে তাকিয়ে শান্তভাবে কিছু প্রশ্ন ছুড়ে দিল। কতটা ভালোবাসেন আমায়? পারবেন আমার সঙ্গে গ্রামে গিয়ে আমার সেই ভাঙা ঘরে থাকতে? পারবেন আমার ছোট্ট ছেলেকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে? শ্বাস নিতে ভুলে গেল দিঘি, তার চোখের পলক পড়ল না। অবিশ্বাস্য দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, কি বললে? তোমার ছেলে মানে? হ্যাঁ, আমার ছেলে, আমার নিজের সন্তান। মা হারা এক অসহায় শিশু। পারবেন তাকে নিজের সন্তানের মতো করে মায়ের আদর দিতে? সো এভরিওয়ান, আজকের পর্ব এই পর্যন্তই শেষ। অ্যান্ড ইউ নো হোয়াট গাইজ, রাত 1:28 বাজে এখন। আইস, বাবাই, গুড নাইট। সরি, তোমরা তো ভিডিও দেখবে বিকালে।